সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি। এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তা এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দিবে, ওখানে কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি 200-300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি। তারা তাদের ব্যাখ্যাটা দিবেন আপনাদের কাছে। আমার মনে হয় আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিএনপির অন্যতম মুখপাত্র সালাউদ্দিন আহমেদ নির্বাচনী অব্যবস্থাপনা নিয়ে এক ধরনের অভিযোগ উত্থাপন করেছেন। মূলত পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে তিনি তার এই অভিযোগ উত্থাপন করেন। এ প্রসঙ্গে তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। একই সাথে তিনি যেমন অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন, তেমনি এক ধরনের কারচুপি এবং অনিয়ম নিয়েও কথা বলেছেন। তিনি একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন এ ধরনের অনিয়মের সাথে তারা জড়িত রয়েছে, এবং এটিকে কেবল তিনি অভিযোগ হিসেবে বলে ক্ষান্ত হননি, এটি প্রমাণিত বলেও দাবি করেছেন। একই সাথে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে যথাযথ ব্যাখ্যা দাবি করেছেন, এবং তিনি এটিও বলেছেন হয়তো অল্প সময়ের মধ্যেই তারা এ সম্পর্কে ব্যাখ্যা দেবে। তিনি হয়তো তাদের কাছ থেকে এই ধরনের একটি ইঙ্গিত পেয়েছেন, এবং তিনি এমনটিও বলেছেন যে আজকেই ব্যাখ্যা দেওয়া হতে পারে। হ্যাঁ, তার কথার সূত্র ধরে আমরা দেখতে পেরেছি তার কিছুক্ষণ পরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, নির্বাচন কমিশন প্রথমেই এই পোস্টাল ব্যালটের যে পরিসংখ্যান সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরেছেন। আসুন আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের সেই বক্তব্যটুকু একটু শুনে আসি। আপনারা জানেন যে প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটে দেশের বাইরে থেকে ভোট সংগ্রহ করার একটা উদ্যোগ নিয়েছি। পোস্টাল ব্যালটের এই অবস্থায় স্ট্যাটিস্টিক্সটা আপনাদেরকে যদি আমি বলি, আমাদের আউট অফ কান্ট্রি ভোটিংয়ে বাংলাদেশ পোস্ট অফিস কর্তৃক আমাদের প্রবাসী ভোটারদের কাছে 7,67,084টি ভোট ডিসপ্যাচ করা হয়েছে, এবং একটি ভোটও আর এখানে আমাদের কাছে নাই, সবগুলোই ডিসপ্যাচ করা হয়ে গেছে। 7,67,084। এর মধ্যে ট্রানজিটে আছে 59,584টি ব্যালট। যে দেশে প্রেরণ করা হয়েছে এগুলো, সেই দেশে পৌঁছে গেছে 7,07,500টি ব্যালট। ব্যক্তি ভোটার হাতে পেয়ে গেছেন এই সংখ্যাটা হচ্ছে 1,40,873। এখন হয়তো আরেকটু বেড়েছে। যারা হাতে পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন সেই সংখ্যা থেকে আমরা বলছি 1,40,873। আনফরচুনেটলি বেশ কিছু ব্যালট ডেলিভার্ড না হয়ে ঠিকানা ভুল লেখার কারণে ফেরত আসছে। ইতিমধ্যে ফেরত এসেছে 4,521টা ব্যালট আনডেলিভার্ড। এগুলো আর কিছু করার নাই। মূলত এগুলো ফেরত আসছে মালয়েশিয়া থেকে, বেশিরভাগ এসছে মালয়েশিয়া থেকে।
4,521টি ব্যালট ফেরত এসেছে আনডেলিভার্ড। আর সেকেন্ড হাইয়েস্ট আসছে ইটালি থেকে। আমরা মিশনগুলোকেও বলেছি যে যাতে এই ইয়েটা আরেকটু কমানো যায় কিনা উদ্যোগ নেওয়া। মালয়েশিয়ার বাস্তবতাটা কি ওটা পরে বলছি আমি। তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স। দেশের ভিতরে ভোটের জন্য এখনো পর্যন্ত আমাদের কোনো ডিসপ্যাচ হয় নাই। এই ডিসপ্যাচটা হবে আপনার 21 তারিখের পরে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কোন দেশে কতজন প্রবাসী ভোটার রয়েছে এবং সেই অনুযায়ী তারা কি ধরনের ব্যালট পেপার প্রস্তুত করেছেন সেই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তারা এই ব্যালট পেপারগুলো কিভাবে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে, সেখানে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে সে বিষয়টিও তারা ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, আসুন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা তাদের এ সংক্রান্ত বক্তব্যগুলো একটু শুনে আসি। আর একটা বিষয় আপনাদের বোঝার জন্য বলি, আমাদের বিশেষ করে লেবার ইন্টেন্সিভ যে ডেস্টিনেশনগুলো আছে মিডল ইস্টে মূলত এবং মালয়েশিয়ায়, সেখানে আমাদের অনেক কয়েকজন ভোটার একই ঠিকানায় থাকেন। আমাদের বাংলাদেশি ভাইয়েরা খুব অল্প পরিসরে থাকেন এবং তাদের ইন্ডিভিজুয়াল কোনো অ্যাড্রেস নাই, যে কারণে আমাদের 2 জন ভোটার একটা অ্যাড্রেস ব্যবহার করেছেন। এই সংখ্যাটা হচ্ছে 1,71,680 জন। 5 জন পর্যন্ত ভোটার একটা অ্যাড্রেস ব্যবহার করেছেন 95,816 জন। 10 জন ভোটার একই অ্যাড্রেস ব্যবহার করেছেন, এই সংখ্যাটা আছে 59,276 জন। 20 জন ভোটার একই অ্যাড্রেস ব্যবহার করেছেন, এই সংখ্যাটা আছে 38,109 জন। 50 জন ভোটার পর্যন্ত, মানে 20 থেকে 50 আর কি, একই অ্যাড্রেস ব্যবহার করেছেন, এই সংখ্যাটা হচ্ছেন 21,915 জন। এবং আপ টু 100 বা তার 100-র উপরে একই অ্যাড্রেস ব্যবহার করেছেন 14,891 জন। আচ্ছা, বাস্তবতা হচ্ছে ইনারা যে স্বল্প পরিসরে থাকেন ওখানে তাদের নিজস্ব কোনো অ্যাড্রেস নাই। এই ক্ষেত্রে তারা হয় কোনো পোস্ট বক্স বা নিকটস্থ কোনো দোকান বা কোনো ফ্যাসিলিটির অ্যাড্রেস ব্যবহার করেছেন যেখানে মেইল ডেলিভার করা যায় এবং যেখানে তারা পেয়ে থাকেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন কোন প্রক্রিয়ায় এই ভোটপত্রগুলো সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এই যে নতুন পদ্ধতিতে এই ধরনের একটি ভোটের আয়োজন করা, সেক্ষেত্রে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকবেই এবং সালাউদ্দিন আহমেদ কিন্তু সেটি বলেছেনও। কিন্তু এই ক্ষেত্রে তার দৃষ্টিতে যা হয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে সেটি গ্রহণযোগ্য কিনা, যে অভিযোগগুলো উঠেছে সে ব্যাপারে নির্বাচন কমিশন কি বলছে, প্রিয় দর্শক আসুন তা আমরা একটু শুনে আসি। এখন আমাদের সামনে কতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও ক্লিপ সামনে এসছে, যেগুলো নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াসলি দেখেছে। আপনারা হয়তো দেখেছেন কোনো কোনো রাজনৈতিক দলও ইতিমধ্যে এটার ব্যাপারে কিছু প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা এই ব্যাপারটার স্বরূপ জানার জন্য সকল এমবাসির সাথে আজকে কথা বলেছি। এরকম আমরা 3টা জায়গার ভিডিও ক্লিপের এভিডেন্স পেয়েছি, কিন্তু এই এভিডেন্সে কোথাও কোনো ব্যত্যয় হয়েছে মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তো ডেস্টিনেশনগুলো একটা ছিল বাহরাইনে গত 11 তারিখে এরকম একটা ভিডিও, যেখানে এই যে গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা পাওয়া গিয়েছিল। এখানে যেটা হয়েছিল, পোস্টম্যান ওই এলাকায় বসবাসরত সকল বাংলাদেশির যে সীমিত পরিসরে, এই সংখ্যাটা হতে পারে 160, হতে পারে 233, কারণ 2 অ্যাকাউন্ট থেকে 2টো নাম্বার পাওয়া গেছে। আমি কিছুক্ষণ আগে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা বলেছি, ওনারা এই নিয়ে একটা রিপোর্টও চেয়েছেন। ওনারা বাহরাইন পোস্টকে একটা নোট ভার্বালও দিয়েছেন, সেই নোট ভার্বালে ওনারা উত্তর চেয়েছেন যে এটা কেন হলো। তবে পরবর্তীতে তার ম্যাক্সিমাম ব্যালটই আবার এমবাসিতে ফেরত এনে বাহরাইন পোস্টকে দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ভোটারের কাছে পৌঁছাতে। আচ্ছা, এখন বাহরাইন পোস্ট যেটা করবে, তাদের একটা পদ্ধতি আছে, সেটাকে তারা বলে সিপিআর, যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড ইকুইভ্যালেন্ট। সেই সিপিআর না দেখানো পর্যন্ত কারো কাছে
কোনো ব্যালট দিবে না। তাতে প্রয়োজনে সেই ব্যালট যদি বাংলাদেশে আনডেলিভার্ড ফেরত আসে কিছু করার নাই, কারণ আমরা ইলেকট্রাল ইন্টিগ্রিটিটাকে নষ্ট হতে দিতে পারি না। সৌদি আরবে আমরা কথা বলেছি, সৌদি আরবে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত। আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে ক্লিপগুলো দেখতে পাচ্ছি, দুই একটা অসমর্থিতভাবে সৌদি আরব বলা হচ্ছে, এখনো পর্যন্ত এগুলো ভেরিফাই করা যায় নাই। আমাদের মিস ইনফরমেশন সেলও এগুলো নিয়ে কাজ করছে, প্রকৃতপক্ষে সম্ভবত এগুলো ফেক। আচ্ছা, সৌদি আরবে বিতরণের পদ্ধতিটা আপনাদেরকে বলি, হয় তার ইকামা, আর তা না হলে তার 5 ডিজিট কোড ছাড়া কোনো ব্যক্তিকে এই মেইল হস্তান্তর করা হবে না। ওমানের সাথে কথা বলেছি, ওমানে একটা ভিডিও এসছে এবং এই ভিডিওটা সঠিক। ওমানে আপনার মূলত আপনার বাল্ক হিসাবে ডিস্ট্রিবিউশন হচ্ছিল, যে ওই যে যেটা বললাম এক জায়গায় অনেকজন থাকেন, তারা মূলত পোস্ট বক্স ব্যবহার করেছেন। সো পোস্ট বক্স দিচ্ছিলেন। এই ঘটনার পরে সবখানে হয়তো ভোট, যেটা ওই যে বাল্ক ইয়েতে দেওয়ার পরে যখন ভিডিওটা আসলো, আমাদের ওমান এমবেসি আবার কথা বলেছে ওমান পোস্টের সাথে, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আইডি কার্ড বা পাসপোর্ট দেখানো ছাড়া না দিতে। এখানেও আমরা ধারণা করছি হয়তো কাউকে খুঁজে নাও পাওয়া যেতে পারে। এবং বর্তমানে ওমানে ইভেন হাজব্যান্ড ওয়াইফের কাছেও আর হস্তান্তর করা হচ্ছে না কোন অবস্থাতে, একই ইয়েতে। আচ্ছা, এই গেল ওমান। কুয়েতের ব্যাপারে বলি, কুয়েতে একটা ভিডিও পাওয়া গেছে, নিশ্চিত করা হচ্ছে যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হয়েছে কিনা। এখন পর্যন্ত কোনো ব্যত্যয়ের কোনো বিবরণ পাওয়া যায় না। তো কুয়েতে যেটা ইন্টারেস্টিং, আমরা একটা জিনিস জানতে পারলাম যে কুয়েত পোস্টে আমাদের প্রচুর বাংলাদেশি চাকরি করে। অফিসার পর্যায়ে ম্যানেজাররা হয়তো বা কুয়েতি বা অন্য, আর নিচের লেভেলে এই পোস্টম্যান বা ডাক হ্যান্ডলিংয়ের সাথে ম্যাক্সিমামই বাংলাদেশি। ওনারা এই সর্টিংয়ের সময় ভিডিও করে বিভিন্নখানে হয়তো বা দিয়েছেন উৎসাহবশত। এই ভিডিওগুলোকেও কেউ হয়তো এটা ওই এলাকার, এটা ওই এলাকার, এইভাবে ছড়ানোর চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াতে। আবুধাবিতে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই, দুবাইতে কোনো সমস্যা হয় নাই, কাতারে কোনো সমস্যা হয় নাই, মালয়েশিয়ায় কোনো সমস্যা হয় নাই, অন্য পৃথিবীর কোনো ডেস্টিনেশনে আর কোনো সমস্যা হয় নাই। আর যেগুলো আমরা বললাম এগুলো সমস্যার চেয়ে আমরা বলবো যে বাস্তবতা বললাম সেই ইয়েতে হয়েছে। আমরা ক্যাটাগরিক্যালি সবাইকে বলে দিয়েছি যে কোনো অবস্থাতেই যেন ইলেকট্রাল ইন্টিগ্রিটি নষ্ট না হয়। আর দ্বিতীয়ত, এটার সাথে আমাদের বাংলাদেশ হিসেবে আমাদের ভাবমূর্তি এবং আমাদের লেবার মার্কেট জড়িত। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে কোথাও, তাতে করে আমরা শুধু আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এতে করে আমাদের লেবার মার্কেটও ক্ষুণ্ণ হবে। এমত অবস্থায় আমরা সবাইকে বলেছি কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত। সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে, এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেয়া হবে না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন নির্বাচন কমিশন থেকে সুস্পষ্টভাবে বিভিন্ন দেশের অব্যবস্থাপনা নিয়ে যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ব্যাপারে তাদের ব্যাখ্যা প্রদান করেছেন, এবং এটির ব্যাখ্যা প্রদান করতে গিয়ে তারা সুস্পষ্টভাবে বলেছেন একমাত্র ওমান ছাড়া আর কোথাও কোনো ধরনের অনিয়ম সংঘটিত হয়নি। এই সংক্রান্ত যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে তা অনেকগুলোই ফেক এবং কিছু হচ্ছে এক ধরনের বিভ্রান্তি, এবং কী ধরনের বিভ্রান্তি তার ব্যাখ্যাও কিন্তু তিনি দিয়েছেন। তিনি যেমনটি বলেছেন যে কোনো দেশে এই পোস্টাল ডিপার্টমেন্টে বাংলাদেশের অনেকেই সেখানে চাকরি করেন, এবং কৌতূহলবশত তারা এমন কিছু ভিডিও করেছেন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ফলে আমাদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখেছি এক্ষেত্রে নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের ব্যাখ্যা তুলে ধরেছেন, এবং এক্ষেত্রে তাদের যে ইচ্ছাকৃত কোনো ত্রুটি বা দুরভিসন্ধি নেই সেটি কিন্তু আমরা বুঝতে পারছি। অথচ এ নিয়ে সালাউদ্দিন আহমেদ যে ধরনের কথা বলছেন তা থেকে মনে হচ্ছে ভবিষ্যতে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন এসব অনিয়ম নিয়ে তিনি আরও জলঘোলা করবেন। আমরা সালাউদ্দিন আহমেদের কাছে জিজ্ঞেস করতে চাই, তিনি যে রাজনৈতিক দলটির প্রতি ইঙ্গিত করছেন তারা কি সত্যি সত্যি
এই ধরনের কোনো অনিয়মের সাথে জড়িত আছেন? তার কাছে কি সে ধরনের প্রমাণ রয়েছে? তিনি তো দাবি করেছেন বিষয়টি প্রমাণিত। বিষয়টি কিভাবে প্রমাণিত? বিদেশে অবস্থানরত কেউ যদি কৌতূহলবশত এমন কোনো কিছু করে থাকে, সেটি যে একটি দলের কেন্দ্রীয় নির্দেশে হয়েছে, সেটি কি প্রমাণিত হয়? ভবিষ্যতে যখন সরাসরি নির্বাচন হবে, সেক্ষেত্রে যদি তারা পরাজিত হন, তাহলে তারা তো দেশব্যাপী এরকম অসংখ্য অভিযোগ তুলবেন এবং অভিযোগ তুলে নির্বাচন বাতিল করার দাবি তুলবেন। সেক্ষেত্রে কি হবে? আর যদি সত্যি সত্যি তিনি যে দলটির প্রতি ইঙ্গিত করেছেন, প্রশাসনে তাদের সমর্থনের যে লোকগুলো রয়েছে, তারা যদি এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এবং সেটির প্রেক্ষিতে যদি তাদের কোনো বিশেষ পরিকল্পনা ভেস্তে যায় অথবা তার নির্বাচনে পরাজিত হন, তখন তিনি কি বলবেন? আমরা তো আগেই বলেছিলাম এদেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়নি, অথচ তারা নির্বাচনের জন্য অস্থির হয়ে পড়েছিলেন। তারা নির্বাচনের আগে সুষ্ঠু একটি নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা কিন্তু পালন করেননি। আমরা অনেক আগেই তাদেরকে পরামর্শ দিয়েছিলাম। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশে রাষ্ট্র ক্ষমতায় আসার পর যেভাবে ধীরে ধীরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেছিলেন, সেই পদাঙ্ক অনুসরণ করে তারা যদি ডক্টর ইউনূসকে পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়ে সেরকম একটি পরিবেশ নিশ্চিত করে নির্বাচনে যেতেন, তাহলে কিন্তু তারা বিজয়ী হলেও যেমন এ নিয়ে কোনো সন্দেহ বা কথা থাকতো না, তারা পরাজিত হলেও কিন্তু তা নিয়ে কোনো ধরনের অভিযোগ বা মনোমালিন্যের ঘটনা ঘটতো না। তারা কিন্তু তখন সেই পরামর্শ গ্রহণ করেননি। তারা দ্রুততর সময় নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং তাদের সেই অব্যাহত চাপের কারণেই কিন্তু দেশে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করেই বর্তমান সরকার এই নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। এই নির্বাচনে যদি কোনো কারণে বিএনপি পরাজিত হয় কিংবা তারা আশানুরূপ ফলাফল করতে ব্যর্থ হয়, তাহলে সারা দেশব্যাপী তারা যে ধরনের অভিযোগ উত্থাপন করে পরিস্থিতি ঘোলাটে করবেন, সেই পরিস্থিতিকে এই সরকার সামাল দিতে পারবে? যদি না পারে, তখন এই দেশের অবস্থা কি হবে? আমরা কি চাই এই নির্বাচন নিয়ে আবারও এক ধরনের ঘোলাটে পরিস্থিতি তৈরি হোক, আবারও এক ধরনের সন্দেহ, অবিশ্বাস এবং গোলযোগ সৃষ্টি হোক? নিশ্চয়ই চাই না। কিন্তু বিএনপি সে বিষয়টি আমলেই নেয়নি। তারা ধরে নিয়েছে আগামী সংসদ নির্বাচনে তারা বিপুল ভোটে বিজয়ী হবে, অথবা তারা হয়তো গোপনে কারো কাছ থেকে এমন আশ্বাস পেয়েছে যে তাদেরকে নির্বাচনে জিতে আনা হবে। যদি কোনো শক্তি তাদেরকে এই ধরনের আশ্বাস দিয়ে থাকে এবং সেই শক্তি যদি পোল্টিবাজি করে তাদেরকে নির্বাচনে পরাজিত করে, তাহলে তখন তারা কি করবে? আমরা দেখেছি বিএনপি বারবার বিশ্বাস করে কিন্তু ঠকেছে। 2018 সালের নির্বাচনে তারা তৎকালীন সরকার প্রধানের উপর বিশ্বাস করে যেভাবে ঠকেছিল, ভবিষ্যতে যদি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তারা 2008 সালের নির্বাচনে তৎকালীন সেনা সমর্থিত সরকারের উপর বিশ্বাস স্থাপন করে যেভাবে ঠকেছিল, আগামী নির্বাচনে যদি সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়, তখন তারা কি করবে? তখন কি তারা নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য আবার আন্দোলনে যাবে? আবার দেশে একজন বিশৃঙ্খলা তৈরি হবে? আড়াল থেকে কেউ হাতে তালি দিবে? নাকি তারা স্বাভাবিকভাবে সেই ফলাফল মেনে নেবে? সালাউদ্দিন আহমেদের আজকে যে কথা, এই কথা শুনে মনে হচ্ছে তারা যদি নির্বাচনে পরাজিত হয় কিংবা তাদের ফলাফল যদি খারাপ হয়, তারা দেশব্যাপী এক ধরনের অরাজকতা তৈরি করবে। তারা সরকারকে নানান অভিযোগে অভিযুক্ত করে সেই নির্বাচন বাতিল করার দাবি জানাবে। বাস্তবে যদি তেমনটি ঘটে, তাহলে কিন্তু আমাদের আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।